জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায়ে অসন্তুষ্ট পরিবার। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকাভিত্তিক আইসোলেশনের পরামর্শ। পরীক্ষামূলকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস, শনিবার থেকে মহানগরীতে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন মন্ত্রী। জালিয়াতির অভিযোগ তুলে শেরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচন বর্জন, জয়ের আশা বিএনপির। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইরানে যুদ্ধবিরোধীর আড়ালে লেবাননে ইসরায়েলের তাণ্ডব, 250 শতাধিক নিহত। হিজবুল্লাহর উপর আঘাত থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধ ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি গুলি করা 2 পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড আরও 3 পুলিশ সদস্যের। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 5 জনকে 10 বছর করে এবং বাকি 20 আসামির বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা আসামি পক্ষের। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশের বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। খুব কাছ থেকে আবু সাইদকে পুলিশ গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার মৃত্যুতে সারা দেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গুলি করা সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও 3 পুলিশ সদস্য আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিভূতিভূষণ রায় ওরফে মাধবের। 10 বছরের কারাদণ্ড হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া সহ 5 জনের। এর বাইরে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 20 জনকে 5 বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেন, আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি ভেবেছিলেন তার সামনে মানুষ আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে অমানুষরা দাঁড়িয়েছিলেন। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নিব। আজকে আমরা যে বিচার পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়। এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। শহীদ আবু সাইদের মামলার রায়ের মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা-মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে
3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বেশি আসামি ফাঁকি দিলে তাই না আমরা খুশি না, তা এটা আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্য খুশি হয়নি এলা ওই পর্যন্ত। যারা পলাতক আছে তাদেরকে ধরে এবং যারা আজকের যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই, তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। হাম আক্রান্তের খবর। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1829 জন। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই সংক্রমিত হয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। চিকিৎসকরা জানান, হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘনবসতি হওয়ায় ঢাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন তারা। আর প্রাদুর্ভাব ঠেকাতে মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। 1 বছরের আরহান এবং 2.5 বছরের আদিহা একই বেড়ে 2 ভাই বোন হামে আক্রান্ত। একসঙ্গে আইসিইউতেও ছিল 6 দিন। তবে স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। আমরা আসছিলাম নারায়ণগঞ্জ থেকে আর কি, পরে আমরা সংক্রমণ ব্যাধি হসপিটালে গেছি, ওখানে সিট পাই না, পরে এখানে দিছি। এখানে আইসিইউর মধ্যে ছিলাম 6 দিন। কালকে নিচে নামাই দিছে, আজকে আমাদেরকে ছুটি দিচ্ছে আর কি। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। ঠান্ডা, জ্বর, কাশি এই রোগ দেখা দিছে, পরে হাসপাতাল নিয়ে গেছিলাম। জ্বর কমে নেই, 105-4 জ্বর ছিল। 3 দিনের দিন ঈদের 3 দিনের দিন এখানে এসে ভর্তি হয়েছি। জ্বর নিয়ে গায়ে একটু রেশ ছিল। ভর্তি আছে 6 দিন ধরে, আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘন বসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি। হাম হচ্ছে ভয়াবহ একটা সংক্রামক ব্যাধি। হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। যেই শহরে লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি 50 লাখ, সেখানে 3 কোটি বসবাস করে, ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশন করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা কমিউনিটিতে এখন অসুস্থ হয়ে আছে, গুরুতর অবস্থায় যায়নি, তাদেরকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেক পাড়া মহল্লা ভিত্তিক তাদের চিকিৎসা এবং আইসোলেশন করে রাখতে পারি, তাহলে রোগটা আর ছড়াবে না। কাজে এই 3টা কাজ একত্রিত করতে পারলে কেবল আমরা সর্বোচ্চ সুরক্ষাটা পাবো। তবে টিকা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। হামের সবশেষ খবর জানবো তার কাছে। রাজশাহী, ময়মনসিংহের মতো সিলেটেও বাড়ছে হামের প্রাদুর্ভাব, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় আরেক শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম নিয়ে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই বিষয়টি আমাদের জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নূর আলম শামীম। শিশুটির বয়স ছিল 5 মাস 21 দিন এবং শিশুটির নাম ছিল আরিশা। তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায়। এ নিয়ে চলতি মাসে হামের উপসর্গে সিলেটে 2 শিশু মৃত্যু হয়েছে। শিশুটি আসলে নিউমোনিয়া জ্বর নিয়ে গত 6 এপ্রিল সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওসমানী আইসিইউতে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে গত 24 ঘন্টায় সিলেট বিভাগের ল্যাব পরীক্ষা নতুন করে 2 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 39 জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে 6 জন, মৌলভীবাজারে 12 জন, সুনামগঞ্জে 11 জন এবং সিলেটে 10 জন রয়েছেন। গত 24 ঘন্টা নতুন করে 36 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 14 জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে 10 জন এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জ সহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন। বর্তমানে আসলে বিভাগ জুড়ে এখন পর্যন্ত 101 জন সন্দেহজন রোগী চিকিৎসা নিচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আসলে এই যে সংক্রমণ যে রোগ হাম, সেটি আসলে সচেতনতার বিকল্প নেই। ডাক্তাররা বারবার বলছেন যে আসলে অভিভাবকদের সচেতন হবে, শিশুদের সচেতন থাকতে হবে এবং এই হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার রয়েছে, সেখানে আসলে চিকিৎসা নিচ্ছেন, যেটি ওয়ার্ড নম্বর 4, সেই ওয়ার্ডে আসলে আইসোলেশন সেন্টার রয়েছে, সেখানে আসলে চিকিৎসা নিচ্ছে। সিলেট বিভাগ জুড়ে মোট 100 জন সন্দেহজনক হাম রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ 56 জন রোগী কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেখানে আসলে চিকিৎসা নিচ্ছে। সবকিছু মিলিয়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। সব থেকে বড় আতঙ্কের যে খবর সেটি হচ্ছে সিলেটে হামের পরীক্ষা কেন্দ্র নেই, কাজে পরীক্ষা করতে হচ্ছে ঢাকায় গিয়ে। অনেকটা বলা যায় দুশ্চিন্তায় সময় পার করছে সিলেটের মানুষ। এই ছিল আমার কাছে সিলেটে যে হামের প্রাদুর্ভাব সেটির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। জ্বালানি সংকটের খবর। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব। টিচার স্কুলে থেকে এই ক্লাসগুলো নেবেন, টিচাররা বাসায় থেকে না। মহানগর মেট্রোপলিটন যেখানে ট্রাফিক কনজাংশন হয়, মেট্রোপলিটনের মধ্যে আমরা বরিশালের কথা বলিনি, মানুষের কথা বলিনি। তবে শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়। পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই, তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাদের চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে এবং পুরো ঢাকাতেই তাহলে আমার মনে হয় চিত্রটা একই রকম থাকবে। রিসার্চ করার অভিজ্ঞতা আছে, সে ধরনের মানুষদের নিয়ে এ ধরনের একটা কারিকুলাম ডিজাইন করলে 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না, সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে, সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কেউ গুম খুনের শিকার হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এদিন সংসদে বিরোধী দলের আপত্তির মধ্যেই পাশ হয় জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রোহিতকরণ বিল। নোট অফ ডিসেন্ট দেয়া বিলগুলোর পক্ষে বিরোধী দলের একজন করে বক্তব্য রাখেন। সংসদে পাল্টা যুক্তি তুলে ধরেন বিল উত্থাপন করা মন্ত্রীরা। পরে তা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কণ্ঠভোটে পাশ হয়। এছাড়া পাশ হয়েছে আরও 9টি বিল। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ বৈঠক। শুরুর দিকে সরকার ও বিরোধী দলের সম্মতিতে পাশ হয় এনার্জি রেগুলেটরি কমিশন, শ্রম সংশোধন সহ বেশ কয়েকটি বিল। মানবাধিকার কমিশন রোহিতকরণ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে বক্তব্য রাখেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিএনপি মানবতা বিরোধী অপরাধের শিকার হলেও এই আইনের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ তার। জাতীয় মানবাধিকার কমিশনের নামে
বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। পরামর্শ যাচাই বাছাই ছাড়া এই আইন, এই অধ্যাদেশ পাশ করা সম্ভব নয় বলেই একই সাথে মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে পেশ করেন আইনমন্ত্রী। স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। বিরোধিতা করেন পাবনা 1 আসনের এমপি নাজিবুর রহমান ও রংপুর 4 আসনের আখতার হোসেন। পক্ষের যুক্তি তুলে ধরেন আইনমন্ত্রী। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়, ডকেট নিয়ে যে একদিনে 10টা 12টা 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় আনেনি মাননীয় স্পিকার। বিরোধী দল এই বিল বিচার বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের আপত্তি থাকলেও যুক্তিতর্কের পর সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাশ হয় বিলগুলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। দিনের প্রথমার্ধের বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ জানান, বিচারের নামে যেন আর অপবিচার না হয় সেজন্যই স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করবে সরকার। এদেশে জুলুম নির্যাতন সবই হয়েছে, সবকিছু হওয়ার পরেও এদেশে স্বাধীন বিচার বিভাগ, আমরা সেইটা চাই না। রিয়েল মানুষ যাতে স্বাধীনতা বিচার বিভাগের যে আইনের যে সাপোর্ট সেটা যাতে পায়, সেইটা করার জন্যই কিন্তু আজকে এই কাজটা করেছি আমরা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে সরকারি দলের বিপক্ষে 16টিতে নোট অব ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। সেগুলো বিল আকারে সংসদে উত্থাপনের সময় আলোচনার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলোর নিষ্পত্তি করতে শুক্রবারও বসবে সংসদের অধিবেশন। সানপের রূপল, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট গ্রহণের শেষ হওয়ার 1 ঘন্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে জয়ের বিষয়ে আশাবাদী বিএনপির প্রার্থীরা। সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে লাইনের সারি। প্রবীণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। আবার একটা ভোট দিলাম, খুব আনন্দঘন মুহূর্তে। এখানে ভোটের পরিবেশ খুব সুন্দর। আমার জীবনের সর্বপ্রথম ভোট, আমি খুবই আনন্দিত, খুব ভালো লাগতেছে, শান্তিভাবে ভোট দিয়ে যাইছি। শেরপুর 3 আসনের কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল অভিযোগ করেন, জামাত নিশ্চিত পরাজয় জেনে বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। আমি আশা করি যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে, আলহামদুলিল্লাহ বিজয় ইনশাল্লাহ অবশ্যই আমার সুনিশ্চিত। জাল ভোট প্রকাশ্যে সিল মারা, দাঁড়িপাল্লার এজেন্টদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ নানা অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামাতের প্রার্থী মাসুদুর রহমান। সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে 50,000 ভোট বেশি পাবো। অন্যদিকে বগুড়া 6 আসনে উপনির্বাচনে ভোট প্রদান শেষে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আর ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের প্রার্থী বিভিন্ন জায়গায় মব সৃষ্টির অভিযোগ করেন। ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং নির্বাচনে কোনো কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং কোনো যদি কেউ চিন্তা করে, এটা আপনাদের মাধ্যমে এটা ভেসে যাবে, ইনশাআল্লাহ নস্যাৎ হবে বলে আমি মনে করি। তবে প্রধান নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। একদম সুন্দরভাবে
একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। আরো খবর জানাতে এই মুহূর্তে বগুড়া আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং শেরপুরে আছেন ওবায়দুল হক। শুরুতে যাচ্ছে রকির কাছে। বগুড়া ৬ অর্থাৎ যে সদর আসনটি, সেই আসনটির যে উপনির্বাচন সেটির ভোট গ্রহণ সকাল ৭টায় শুরু হয়েছিল এবং সেটি বিরতিহীনভাবে চলেছে বিকেল ৪:৩০ পর্যন্ত। এর পরপরই কিন্তু ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদের আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে আমরা এখন বগুড়া জেলা স্কুলে আছি। এই জেলা স্কুলে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। একই সাথে ১৫০টি যে কেন্দ্র রয়েছে এই আসনে, সেই ১৫০টি কেন্দ্রে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এখন সময়ের ব্যাপার, এই ফলাফল ঘোষণা করা কতটা দ্রুত করা যায় সেই ব্যাপারে আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন, পোলিং অফিসার যারা আছেন, তারা কিন্তু এটি চেষ্টা করছেন। আমরা বেশ কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, নির্বাচন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আসলে সেভাবে পাওয়া যায়নি। আমি কিছুক্ষণ আগে রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সঙ্গে কথা বলেছি। তিনি সেটি জানিয়েছেন, আমাদের নিশ্চিত করেছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারাও পাননি। সব মিলিয়ে আমরা কিন্তু সকাল থেকে জামায়াতের যিনি প্রার্থী রয়েছিলেন আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু ভোট দেওয়ার পর থেকেই তিনি কিছু অভিযোগ তিনি এনেছিলেন। সেই অভিযোগগুলো কিন্তু ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ 4টার দিকেও তিনি সেই একই অভিযোগ করেছিলেন। তবে কিন্তু আমরা রেজাউল করিম, বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা, তিনি কিন্তু এ ধরনের কোনো অভিযোগ করেননি। তিনি কিন্তু বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসলে তারা ভোট দিতে আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তার পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ ছিল না। তবে জামায়াতের প্রার্থী তিনি কিন্তু আবিদুর রহমান, তিনি জানিয়েছেন যে এই অভিযোগগুলো আসলে লিখিত আকারে তিনি কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু জমা দিবেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে এ ধরনের তথ্যই আমাদেরকে জানিয়েছেন। সব মিলে আমরা বলতে পারি যে এখন ভোট গণনা চলছে, যত সময় যাবে একটু একটু করে কেন্দ্রের যে ফলাফলগুলো সেগুলো ঘোষণা করা শুরু হবে। আমরা কেন্দ্রগুলোর বাইরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীর যারা সমর্থক আছেন, তারা কিন্তু কেন্দ্রগুলোর বাইরে তারা ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ওবায়দুল হকের কাছে শেরপুরে। শেরপুর ৩ ঝিনাইগাতি শ্রীবর্দী আসনে বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দীর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোট গণনা শুরু হয়েছিল 4:30টার পর সেটি এই মুহূর্তে একেবারেই শেষ পর্যায়ে। এই যারা ভোট গণনা করে ফেলেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সেই তাদের যে ব্যালট সেগুলো কিন্তু তারা ভোট গণনা করে তারা প্যাকিং করেছেন এবং এই মুহূর্তে আমি যদি জানাই যে মোটামুটি বেশিরভাগ কেন্দ্রে বলা চলে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে শেরপুর ৩ আসনে। তবে যেটি দুপুরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সরকারি কলেজ কেন্দ্রের বাইরে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলে যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারা কিন্তু যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন তাদের সঙ্গে একটি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে করে ইটের আঘাতে 2জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া জামায়াতের যিনি প্রার্থী মাসুদুর রহমান, তিনি কারচুপি, জাল ভোট সহ বিভিন্ন অভিযোগ এনে কিন্তু শেরপুর ৩ আসনের ভোট বর্জন করেছেন। তবে যিনি বিএনপির প্রার্থী তিনি জানিয়েছেন যে নিশ্চিত পরাজয় জেনেই জামায়াতের প্রার্থী ভোট বর্জন করেছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া শেরপুরে।
অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে প্রথম নির্বাচনে কারচুপি, অনিয়ম, জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচনের পরিস্থিতি তুলে ধরেন জামায়াত সেক্রেটারি। তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরুতে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোর করে স্বাক্ষর নিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। কিছু কেন্দ্রে জামায়াতের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রীবর্দী পৌর বিএনপির সেক্রেটারির নেতৃত্বে জাল ভোট দেওয়া হয়েছে, প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এ সময় মিয়া গোলাম পরোয়ার গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান। একটা নির্বাচিত সরকারের দায়িত্বে পরিচালিত প্রথম নির্বাচনে খুবই দুঃখজনক ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে। এজেন্টদেরকে আগেই, যেটা একেবারে নির্বাচনী আচরণবিধির খেলাফ, প্রিজাইডিং অফিসার জোর করে আমাদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যার নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। সরকারের সঙ্গে আলোচনার পর স্থানীয় নির্বাচন নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সংসদের আলোচনা ও বিচারাধীন বিষয় হওয়ায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে মন্তব্য করতে চান না সিএসি। বসতে হবে, অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, আইন কানুন এই যে অধ্যাদেশ হয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত পরে কমিশন সিদ্ধান্ত নেবে। এটা এগুলো নিয়ে মামলা হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, এগুলো সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমি এখনো মন্তব্য করতে চাই না। রাজধানী সহ সারা দেশে আজও জ্বালানি তেলের জন্য তীব্র ভোগান্তি যানবাহন চালকদের। শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাজধানীতে জ্বালানি তেলের জন্য ভোগান্তির এই চিত্র এখন নিত্যদিনের। আগারগাঁও, শাহবাগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বৃহস্পতিবারও তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহন চালকরা। ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। নাস্তা খেতে পারি নেই, এই পানি খেলাম আর কি। রিজার্ভে 40 কিলো চালাই আলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম, ঘুম নষ্ট করে। সারা রাত আসাদ গেটে ছিলাম, লাস্টে তেল দেয় নাই, পরে সকালবেলায় এই জায়গায় লাগাইছি, 3.5 ঘন্টায় এই পর্যন্ত আসছে। 4 ঘন্টার উপরে কাটাই ফেলছি, তার মানে আমার হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো এটা কিন্তু শেষ। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, তবে গ্রাহকদের চাপ অনেক বেশি। অসাধু চক্র তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়ে রাখছে বা পাচার করে দিচ্ছে। এটা যতটা না হয়েছে তার যে আমি যদি বলি স্বাভাবিকভাবে মানুষ প্যানিকড হয়ে গেছে। আমরা মেসেজ পাচ্ছি না যে আমাদের সংকট হবে, যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। এখন তো তেল পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে একটু বেশি দেয়, এই জন্য এখানে আসছি। মোহাম্মদ খলিল, আমি রাত 11টার সময় সেই পাম্পের তেলের অভাবে বসে আছি, যাবো হলো কুমিল্লা। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলায়ও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে, আরো এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতি মাসে জ্বালানি তেলে 2,000 থেকে 2,500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। এ পর্যন্ত সারা দেশে 7,342টি অভিযানে অবৈধভাবে মজুত করা 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীতে কিউআর কোডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল বিতরণ, ফুয়েল পাস চালু করল জ্বালানি বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী।
সরাসরি শুরুতে যাচ্ছে রুদ্রর কাছে। রুদ্র, শুধু রাজধানীর পরিবাগ, শাহবাগ কিংবা অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো আছে, শুধু এই পেট্রোল পাম্পের চিত্রই না, সারা বাংলাদেশের যতগুলো পেট্রোল পাম্প আছে প্রায় সবগুলোর চিত্র একই রকম। এখানে আমরা পরিবাগ থেকে চিত্রগুলো দেখাই আপনাদেরকে, একটু দেখেন যে এখানে যারা মোটরসাইকেল আরোহী এবং বিশেষ করে প্রাইভেট কার আছে যাদের, তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। যাত্রীরা এবং তেল সংগ্রহ করতে যারা এসেছেন তারা যেমনটা বলছিলেন আমাদেরকে, যে বিশেষ করে প্রাইভেট কারের চালক যারা আছেন, সেটা ব্যক্তিগত গাড়ি হোক কিংবা গাড়ির চালক যারা তেল সংগ্রহ করতে এসেছেন, তারা বলছিলেন সকাল 7টায় এসেছেন তেল নেয়ার জন্য এবং এই জ্বালানি সংগ্রহ করতে এসে এতটাই বিড়ম্বনায় পড়েছেন তারা, গাড়িতে থাকা সবশেষ জ্বালানিটুকু এই জ্বালানি সংগ্রহ করতে এসে তাদেরকে বিসর্জন দিতে হয়েছে। অপেক্ষার তালিকা, অপেক্ষার সময়টা এত দীর্ঘ যে সেটা তাদের জন্য একটা বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মোটরসাইকেল আরোহী যারা মোটরসাইকেল নিয়ে অফিসে যাতায়াত করেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করেন, বিশেষ করে অফিসগামীদের বিপদে পড়তে হয়েছে সবচেয়ে বেশি। তেল সংগ্রহ করতে এসে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এবং সেই অপেক্ষা তাদেরকে নির্ধারিত সময়ে অফিসে প্রবেশের যে সময়সীমা, সেই সীমা অতিক্রম করেও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাস্তায় কিংবা পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র তেল সংগ্রহের জন্য। তো এইটা আরেকটা বাজে প্রভাব ফেলছে তাদের কর্মঘণ্টার উপরে এবং অফিসে তাদের এই ব্যাপারটি নিয়ে কথা শুনতে হচ্ছে, এমনটাই যাত্রীরা বলছেন আর কি। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে অভিযোগ করছেন অনেকে যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করছেন ঠিকই, কিন্তু অনেকেই বিশেষ ব্যক্তি পরিচয়ে এসে খুব দ্রুত গতিতে তেল নিয়ে চলে যাচ্ছেন। তো এমন এই বিড়ম্বনার মাঝেও এমন হতাশার কথাও জানিয়েছেন অনেকে। আরেকটি বিষয় যাত্রীরা বলছিলেন যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন, যে এরই মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যে যুদ্ধ ছিল সেটি একটা মধ্যস্থতার মধ্যে এসেছে এবং যুদ্ধবিরতি চলমান রয়েছে। তো এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম কমবে বলে যে আশা তারা করছিলেন, সেটিতে আসলে বাংলাদেশের তেলের বাজারে কোনো প্রভাব পড়বে কিনা সেটি নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তো আমার কাছে এই মুহূর্তে এই ছিল রাজধানীর ঢাকার শাহবাগের তেল সরবরাহ এবং তেল সংগ্রহের যে চিত্র, সেটি সবশেষ তথ্য। আমরা এখন যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। জ্বালানি তেলে সারা দেশের নেই, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু তীব্র সংকট বিরাজ করছে। তার মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় যে মোট 18টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে 14টি চালু আছে। প্রত্যেকটিতে কিন্তু জ্বালানি তেল, বিশেষ করে পেট্রোল, অকটেন, যেগুলো বাইকারদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানকার যে বাইকাররা, তারা কিন্তু কোনো ধরনের জ্বালানি তেল পাচ্ছেন না, যার কারণে কিন্তু এখানকার বাইকারদের মধ্যে তীব্র অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্ব রোডের ফাহাদ ফিলিং স্টেশনে। এই ফাহাদ ফিলিং স্টেশনে গতকাল রাত থেকে বাইকারদের মাঝে কিন্তু জ্বালানি তেল, যে পেট্রোল, অকটেন, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এখানে কিন্তু আমরা দীর্ঘ মোটরসাইকেলের যে লাইন, সেটি আমরা লক্ষ্য করছি এবং এখানে ব্যক্তিগত যে প্রাইভেট কার বা জিপ গাড়ি আছে, সেগুলোতে কিন্তু জ্বালানি তেল দেওয়া হচ্ছে। তবে এখানকার বাইকার এবং জ্বালানি তেলের যারা চালক আছে, তারা কিন্তু বলছেন যে তাদের চাহিদা অনুযায়ী অনেকটাই অপ্রতুল এবং তারা বলছেন যে এই চাহিদা তাদের তুলনায় অনেকটাই কম রয়েছে। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রেখে, এখানকার যে পেট্রোল পাম্পের যে মালিক, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বিপিসিতে কিন্তু তারা তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু গ্রাহকদের মাঝে সরবরাহ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। এছাড়া কিন্তু গ্রাহকদের পর্যায় থেকে ব্যাপক চাপ রয়েছে তাদের প্রতি এবং তারা বলছেন যে গ্রাহক চাপ সামলাতে তাদেরকে বেশ হিমশিম খেতে হচ্ছে। এখানকার যে জ্বালানি তেলে যে সংগঠনের সভাপতি আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এই সমস্যা খুবই সহজেই কেটে যাবে, তিনি আশা প্রকাশ করেছেন। তো এইটুকু ছিল আমার কাছে জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। মামলার নথি সূত্রে জানা যায়, 2024 সালের 7 নভেম্বর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব 2। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। হাদি হত্যার পর থেকে পলাতক ফয়সালকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।
পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে তৈরি হয়েছে কৌশলগত নতুন সমীকরণ। বেশ কিছু বিষয়ে দিল্লির ইতিবাচক অবস্থানের পাশাপাশি ঢাকার প্রধান ন্যায্য হিসাব বুঝে নিতে অমীমাংসিত ইস্যুগুলোর অগ্রগতি নিশ্চিতে তাই দ্রুততার সঙ্গে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা দেখাতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ১.৫ বছরের শীতল সম্পর্কের পর বরফ গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে। দিল্লির বৈঠকে মিলেছে সম্পর্ক স্বাভাবিক করার বেশ কিছু আশ্বাস। এখন প্রশ্ন, দুই প্রতিবেশী রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কতটা বাস্তব রূপ পাবে আর কতটা বদলাবে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণের মতো বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। এসব প্রতিশ্রুতিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে থাকা ভারতের জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন কৌশলগত প্রয়োজনীয়তা, যা ঢাকার জন্য দর কষাকষির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় একটা অভূত পরিবর্তন এসছে। পাকিস্তানকে দেখা যাচ্ছে একটা গ্লোবাল মিডিয়েটরের ভূমিকায়। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বিশ্বের প্রতিটা দেশ বর্তমান সরকারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ভারত বাংলাদেশ সম্পর্ক করার জন্য অনেকটা মরিয়া হয়ে আসছে, বিকজ তার আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ এসে আছে এখন। সুতরাং এই বেস্ট টাইম ফর বাংলাদেশ টু বার্গেন উইথ ইন্ডিয়া। নতুন যে খুব বেশি কিছু এসছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তারা আক্রমণাত্মকভাবে বাংলাদেশের উপরে ছিল। সুতরাং এসবগুলো স্বাভাবিক, এটা চলে যাবে। যাতে জুলাই পূর্ববর্তী সিচুয়েশনগুলি আমাদের মধ্যে আর না ফিরে আসে। বিশ্লেষকদের মতে শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার উপর জোর দিতে হবে বাংলাদেশকে। আগে যে চুক্তিটা হয়েছিল এই কাঠামোর মধ্যেই আলোচনা হবে, এর বাইরে নয়। তারেক রহমান সাহেব ভারতে ভিজিট করার পরে গিয়ে তখন যদি সব কাঠামো পরিবর্তন হইতে পারে হয়তো। এই দুই দেশেরই এখন একটা মোক্ষম সুযোগ যে যেসব বিষয় অমীমাংসিত আছে, যেসব বিষয়ে সমাধান করা সম্ভব প্র্যাকটিক্যালি পলিটিক্যালি, সেগুলি এই দুই সরকারই করে ফেলতে পারে। তিস্তা চুক্তি নাই, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খলিলুর জয়শঙ্করের বৈঠককে দুদেশের পারস্পরিক আস্থা পুনর্স্থাপনের সূচনা হিসেবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে লালমনিরহাট ডিবি পুলিশ। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুরের কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনে জয় বাংলা ব্রিগেডের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে গণমাধ্যমের প্রাসঙ্গিকতা শীর্ষক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদন সরকারের কাজে সহায়তা করবে। ডিজিটাল নিরাপত্তা আইন, মিডিয়া রিফর্ম, বিজ্ঞাপনের নীতিমালা নির্ধারণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অঘোষিত প্রতারণা চলছে। এ বিষয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। যুক্ত হচ্ছেন নাগরিক ফোরাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যারা ক্ষমতা চর্চা করার সুযোগ অথবা দুর্ভাগ্য হয় নাই। সব জায়গাতেই সাংবাদিক কে আর সাংবাদিক কে না, এটার মাপকাঠিটা সরকার যদি নির্ধারণ করতে যায়, এই সংজ্ঞাটা কে এবং তার কি হওয়া উচিত, এটার বেতন কাঠামো কেমন হবে, এটা হবে, ওইটা হবে, তাহলেই কিন্তু বিষয়টা একটা অন্যরকম জায়গাতে চলে যেতে পারে। আমি সেই কারণে মনে করি যে এই পুরো ব্যাপারটাই সকল অংশীদারদের একটা সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে আমরা নির্ধারণ করব। অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুদক।
সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তার যোগসাজশে এই অনিয়ম হয়। তবে সাউন্ড সিস্টেম দুর্নীতির তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও গণপূর্ত থেকে সাড়া না মেলার অভিযোগ দুদকের। গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিয়ে বারবার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। 2018 সালে আওয়ামী লীগের আমলে ইনস্টল করা সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং অন্তর্বর্তী সরকারের সময় এসব সংস্কারে দুর্নীতি হয়েছে কিনা সেটির অনুসন্ধানে নেমেছে দুদক। তথ্য বলছে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার সংস্কার কাজ পেয়েছিল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ আছে, মূল প্রতিষ্ঠানের বদলে কাজ করেছিল কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান, যার কর্ণধার জাহিদুর রহমান জোয়ারদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের স্বজন এবং সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কেশিয়ার হিসাবে পরিচিত। 16 জানুয়ারি আমরা অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, দফায় দফায় চিঠি দেওয়ার পরও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্ত বিভাগের আর কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদকের মুখপাত্র। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে ফতুল্লার একটি পোশাক কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় ব্যবসায়ী রাকিব হোসেন ও ইমরান নামে এক পথচারী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গুলিস্তানে বাইতুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকান। যদিও হকাররা বলছেন, কর্মসংস্থান না থাকায় আবারও দোকান বসাতে হবে ফুটপাতেই। রাজধানীর বেশিরভাগ এলাকার ফুটপাত ও সড়ক হকারদের দখলে। হকারদের হাত থেকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কয়েকদিন ধরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে বাইতুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা তো এটা কন্টিনিউ করতেই আছি, আবার এক সপ্তাহ পর বা আবার কিছুদিন পর আবার চলবে। অভিযানের খবরে মালামাল সরিয়ে নেন অনেকেই। জেল জরিমানা অনেক আগে হয়েছে, জেলও খাটছি, জেলও নিছে, মামলা করছে, তারপরে আমরা আশা করি পেটের দায় আর ব্যবসা বাণিজ্য করে খাইতে হয় না, আমরা শিখছি তো এটা, আর কি করব। আমাদের জন্য একটা সেফটি জোন দেন, সেফটি জোন দিয়ে আমাদের বলেন যে আমরা সম্মিলিতভাবে আমরা উঠে যাবো। অভিযানের পরেও কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানে যুদ্ধবিরতির আড়ালে লেবাননে চলছে ইসরায়েলের তাণ্ডব। নির্বিচার বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন একদিনে, আহত 1000-এর বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণে হতাহত হন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানায়, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রায় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এর মধ্যেই আবারও ইরানে হামলার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে আরও বড় ও ভয়াবহ হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, যা আগে কেউ কখনো দেখেনি। মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলেও জানান ট্রাম্প।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। একই দাবি জানিয়েছে অস্ট্রেলিয়াও। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $96.70। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দীর্ঘ সময় পর শ্রমবাজার খুলতে রাজি হয়েছে মালয়েশিয়া। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। পুত্রজয়ায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একমত হয় দুপক্ষ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ প্রতিনিধিরা। আজকে অর্থাৎ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বৃহস্পতিবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জনশক্তি রপ্তানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সিন্ডিকেটমুক্ত দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছে। এছাড়া কর্মীরা যেন কোনোভাবেই শোষণের শিকার না হন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে দুদেশেই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 2024 সালের জুন থেকে বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের স্থগিতাদেশের ফলে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা 2025 সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে প্রায় 800 বাংলাদেশি নির্মাণ শ্রমিক মালয়েশিয়ায় কর্মসংস্থান লাভ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমান সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও তিনি জানিয়েছেন। আসলে সংশ্লিষ্টরা আশা করছেন এই উদ্যোগের ফলে আগামীতে মালয়েশিয়ায় আরও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার শ্রমবাজারের সবশেষ খবর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। জানাবো খেলার খবর। জাতীয় ফুটবল দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিট থাকার পরেও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল একাদশের সুযোগ না পাওয়ায় কোচের উপর ক্ষোভ প্রকাশ করলেন জামাল ভুঁইয়া। এদিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন JB6। অনূর্ধ্ব-20 সাফে দুর্দান্ত পারফর্ম করা রোনান সুলিভানকে দেখতে চান জাতীয় দলের ক্যাম্পে। কাগজে কলমে তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার সরব উপস্থিতি। তবে কোনো এক অজানা কারণে লাল সবুজদের মূল একাদশে জায়গা হয় না অধিনায়ক জামাল ভুঁইয়ার। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে পুরোটা সময় কাটিয়েছেন সাইড বেঞ্চে। অথচ এর আগে যখনই সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। ভালো পারফর্ম করেও মেয়াদ শেষ হতে যাওয়া লাল সবুজ কোচ হাবিয়ার কাবরেরার মন জয় করতে পারেননি JB6। এবার জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক। রীতিমতো হাবিয়ার কাবরেরার উপর ক্ষোভ ঝাড়লেন জামাল ভুঁইয়া। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট
আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। চলতি মাসে শেষ হতে যাচ্ছে কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবলের পথ চলা। এর মধ্যেই নতুন কোচের খোঁজে বাফুফে। কোচ হিসেবে জামাল এমন একজনকে চান যিনি এগিয়ে নিয়ে যাবেন দেশের ফুটবল। এই স্কোয়াডে পটেনশিয়াল ফুলফিল করতে পারে এরকম একটা, আমি মনে করি এরকম একটা কোচ দরকার, যেহেতু কাবরেরা উনি অনেক চেষ্টা করছে। আগামী জুন উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন জামাল। বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন JB6। অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। এদিকে আসন্ন অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করা রোনান সুলিভানকে এখনই জাতীয় দলের ক্যাম্পে দেখতে চান জামাল ভুঁইয়া। He should be called up for the next camp. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায়ে অসন্তুষ্ট পরিবার। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকাভিত্তিক আইসোলেশনের পরামর্শ। এবং পরীক্ষামূলকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে মহানগরীতে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন মন্ত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।